দেখুন এখানে দেখুন লালবাজার আপনাদের মুখ থেকে শুনলাম 21শে জুলাইয়ের শহীদ তর্পণ সভা নিয়ে লালবাজার বলেছে ধর্মতলায় অনুমতি তারা দেবেন না। এখন আর কাকে কি বলছে আমাদের জানার দরকার নেই। আন্দোলনটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের স্রোতের ফলে এটা সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক দমন পীড়নমূলক বিরোধীদের কণ্ঠরোধ এবং শহীদ পরিবারদের শহীদ স্মৃতিকে অপমান করা। তার কারণ 1993 সালের 21শে জুলাই নো আই কার্ড নো ভোট, সচিত্র পরিচয়পত্র আমাদের কারোর ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিতে প্রথম এই সচিত্র পরিচয়পত্র হয়। তো এখন এই সচিত্র পরিচয়পত্র তার দাবিতে যে মিছিল, তার দাবিতে যে কর্মসূচি, সেখানে সিপিএম এর হারমাত্রা এবং পুলিশ গুলি চালিয়ে 14 জনকে মারেন, নিহত 14, মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের চেষ্টা, শতাধিক আহত। তারপর থেকে প্রত্যেক বছর এই দিনটায় শহীদ তর্পণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে ঘটনার সময় তিনি যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস। তো সেটা হয়ে আসছে এবং ওই জায়গাটিতেই ধর্মতলার যে জায়গাটি সেখানে সভা হয়, ওই জায়গাটিতেই যেহেতু গণহত্যার যে 2-3টে জায়গা ছিল তার মধ্যে ওইটি একটি জায়গা এবং ওখানে মৃতদেহ পড়েছিল শহীদদের, তাই ওখানেই শহীদ তর্পণ হয়। আপনারা যোগাসনের জন্য রেড রোডের মতো ব্যবস্থা, ব্যস্ত রাস্তা 7 দিন বন্ধ রাখতে পারেন, আর কলকাতার বুকের সাম্প্রতিক ইতিহাসের সব থেকে জঘন্যতম গণহত্যা শহীদ তর্পণের জন্য একটা রাস্তার আধবেলা একটা দিক সেটা আপনারা দিতে পারেন না। এবং যারা আজকে সরকার, একটা সময় তারাও বিরোধী ছিলেন, তাহলে সিপিএম এর সরকারের আক্রমণে, সন্ত্রাসের গুলিতে যে শহীদরা মারা গেছিলেন, সাধারণ মানুষকে ভোটার আইডি কার্ড দেওয়ার, পরিচয়পত্র, সচিত্র পরিচয়পত্র দেওয়ার দাবিতে বছরে একটা দিন তাদের জন্য এই শহীদ তর্পণ সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাকেও ভেস্তে দেওয়ার, না করতে দেওয়ার নানা রকম চেষ্টা, চক্রান্ত, সরকার পক্ষ স্পন্সর করা, তাদের বিটিমদের নামিয়ে নানা কাজ করেছেন। তারপরেও আপনারা বলছেন এখন করতে দেবেন না। অর্থাৎ সিপিএম এর সন্ত্রাসের বিরুদ্ধে যে শহীদরা ছিলেন তাদের স্মৃতি তর্পণের যে বার্ষিক সভা, সেটাও আপনারা করতে বাধা দিচ্ছেন। আমাদের নেতৃত্ব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গোটাটা খতিয়ে দেখবেন, তারপর দলের যা সিদ্ধান্ত নির্দেশ, শহীদ তর্পণ সভা তো হবেই। বর্তমানে যে মুখ্যমন্ত্রী তাকে একাধিকবার হাইকোর্টে যেতে হচ্ছে, ন্যূনতম কর্মসূচি পালন করছে, এটা দলের সিদ্ধান্ত, সেটা দল দেখবে। কিন্তু যদি আগের কোথাও কোনো সমস্যা থেকে থাকে সেই সব স্থানীয় কোনো জায়গা, কিন্তু মূল যে জায়গা, অর্থাৎ তাদের কোনো কেন্দ্রীয় সমাবেশ যেখানে যাদের যে নেতা, বিরোধী দল, তৎকালীন বিরোধী, বিজেপি বলুন, যারাই বলুন, যে নেতা যখন যা সভা করেছেন, অজস্র সভা করেছেন, আবার কোথাও কোথাও যদি স্থানীয় জায়গায় কোনো সমস্যা থাকে সেগুলো নিয়ে জটিলতা হচ্ছে, কিন্তু তাদের কোনো কেন্দ্রীয় সভা, কোনো বড় সভা তৃণমূল সরকার কিন্তু করতে বাধা দেয়। এটা বিষয়টা আমাদের শীর্ষ নেতৃত্ব খতিয়ে দেখছেন। শহীদ তর্পণ তো 21শে জুলাই হবে। এখন কি, কোথায় হবে, কি হবে, আমরা ল অ্যাবাইডিং সিটিজেন, আমরা যখন বুঝতেই পারছি যে এই সরকার জোর করে দমন পীড়ন, একতরফা শহীদ তর্পণও করতে দেবো না। এটা কার সুবিধা? সিপিএম এর সুবিধা। সিপিএম জমানার যে ভয়ঙ্কর সন্ত্রাস, যেটা এই 21শে জুলাইয়ের মধ্যে দিয়ে মানুষ বারবার মনে করেন, সেইটাকে বাধা দিতে আসছে। কারণ ওরা এখন তো সেই জায়গায়, আমরা তো নিশ্চিতভাবে শহীদদের স্মৃতি তর্পণ করবো, কিন্তু সেটা মাননীয় আমাদের দলনেত্রী, শীর্ষ নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবেন তখন আমরা জানাবো।
না দেখুন, আমরা তো পরিষ্কার বলছি, আমি তো কালকে ওনাকে, উনি যখন বলছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, তখনই বলেছি ব্রিগেডটা শীতকালে করা যায়, ব্রিগেডটা বর্ষাকালে হয় না। তার কারণ হচ্ছে এই জুলাই মাসে আপনি আমায় প্রশ্ন করলেন, আপনি একটুখানি এই বিধানসভার মাঠটা দিয়ে একটু হেঁটে আসুন তো, যান না, হেঁটে আসুন, তারপর তো ব্রিগেডের কথা। ব্রিগেডে বা এই ধরনের জায়গায় এই বর্ষাকালে, ভরা বর্ষায় প্রবল যে জল জমা এবং কাদা, তো ফলে মানুষ বসা দূরের কথা, দাঁড়াতে পারবেন না, হাঁটতে পারবেন না। ফলে ওই জায়গাগুলো ব্রিগেড বরাবর ক্ষমতা আমাদের আছে, ব্রিগেডের বিপুল মানুষ আসতে পারেন, কিন্তু সেটা শীতকালে সম্ভব। 2011 সালে আমরা উৎসাহে করেছিলাম, কিন্তু আমাদের কর্মীদেরই অসুবিধা হয়েছিল, ফলে ওইটা বারবার করা সম্ভব না। যে বর্ষাকালে জল কাদার মধ্যে আমরা কর্মীদের মাঠের মধ্যে ঠেলে দিতে পারি না, এবং মাঝখানের জায়গাটা যা হয়ে যায়, তো সেখানে মানুষ দাঁড়াবেন কি করে? ফলে সেই কারণেই শুধু এই জুলাই মাস ভরা বর্ষা বলেই এটি আরো বেশি করে ঘটনাস্থল পাকা রাস্তায় করাটা দরকার। বর্ষার কারণে কি আমাদেরও রেড রোড দিক, আমাদের রেড রোড দিক, বলছি তো ব্রিগেডে যোগা করা যাচ্ছে না, রেড রোডে করতে হবে, কারণ ব্রিগেডে বর্ষার কারণে। আর সেই মুখ্যমন্ত্রী আবার দাঁড়িয়ে বলছেন ব্রিগেডে করুন, দুটো কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে না? আমরা আবার বলছি, এরকম ব্রিগেড আমরা অতীতেও করেছি, ভবিষ্যতেও করব, কিন্তু বর্ষায় ব্রিগেডটা হয় না। তো আপনারা 7 দিন বন্ধ করে রেড রোডে করেছেন যোগাসন, তো আমাদের ধর্মতলা দিন, আমরা তো আধবেলার জন্য চাইছি। আপনারা 7 দিন নিয়েছিলেন, আমরা আধবেলা চাইছি। আধবেলা রাস্তার একটা দিক, তো সেটা আমাদের দিন, আপনারা সেটাই না করছেন কেন? আর যদি সেটা না করেন, তাহলে আপনারা রেড রোড 7 দিন বন্ধ রাখলেন কেন? এটা তো পুরোপুরি কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। সেটা তো দলের শীর্ষ নেত্রী বা দলের নেতৃত্ব, আমরা যে জায়গাটি রাস্তাতেই যদি আসতে হয়, যেখানে মৃতদেহ, যেখানে গুলি চালনা, যেখানে গণহত্যা, তো আমরা তো চাইবো সেইখানেই হোক শহীদ স্মৃতিতর্প। আমি এখনো পাইনি, আমি অপেক্ষা করছি ওনাদের প্রেমপত্রের জন্য। তো এখন আমরা রোববার গিয়ে একটু মাপযোগ করেছি, রোববার গিয়ে যে মাপযোগটা করেছি, তাতে আমরা কি করেছি, কেন গেছি, তার কারণ আমরা লিখিতভাবে অনুমতি চেয়েছিলাম। অনুমতি যে দেয়া হবে না সেটা তো তখনও জানানো হয়নি, ফলে আমাদের যে একটা বেসিক প্রস্তুতি রাখা, আমরা সেই প্রস্তুতিটা দেখতে গেছিলাম। আমাদের বলা হচ্ছে নাকি আমরা রাস্তা আটকেছি, বাধা দিয়েছি, যান চলাচলের অসুবিধা হয়েছে। একে রোববার, তাই ধর্মতলা ভিক্টোরিয়া হাউসের সামনের ওই জায়গা একটা গাড়ি আটকে আছে, কেউ ভিডিও দেখাতে পারবেন? এ সিঙ্গেল কার, একটা, তার মধ্যে আবার ঝিরঝিরি বৃষ্টি হচ্ছিল। আমরা 7-8 জন গিয়ে তার একটা মতামত নিয়ে দলকে জানানো। মমতা বন্দ্যোপাধ্যায়কে সিপিএম ভয় পেত, বিজেপি ভয় পায় জানি, তার সভাকে ঠেকাতে গিয়ে বাধা দেয় জানি, কিন্তু তার সভার প্রস্তুতির ফিতে মাপা নিয়ে সমস্যা হতে পারে এটা মাথায় ছিল না। এরপরে যদি বলি পুলিশ রাজ, তখন আবার বললেন খারাপ কথা বলছেন কেন। তো এখন ওখানে দাঁড়িয়ে ইয়াসপুর থানা আমাদের নামে এফআইআর করেছেন, তো এফআইআর করার পর তারা যদি নোটিশ দেন, আমরা তদন্তে সহযোগিতা করব। আমার বক্তব্য হচ্ছে যে এটা আমাদের পরিষ্কার বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের প্রতিপক্ষরা সব ভয় পায়। তো মমতা বন্দ্যোপাধ্যায় সমাবেশ, মানুষ আসবেন, তাতে এরা তা নিয়ে তাদের একটা সমস্যা, তাদের আশঙ্কা এবং সমস্যা, এবং তার প্রস্তুতিতে সভার জন্য একটা বাঁশ নিয়ে যায়নি। শুধুমাত্র আরো ছাত্র যুবদেরও কিছু দাবি আবদার ছিল, আদৌ সেটা সম্ভব কিনা, কিছু কিনা,
রবিবার দিন ফাঁকা রাস্তা, ঝিরঝিরে বৃষ্টি, একটা গাড়ি আটকায়নি, একটা দোকানের অসুবিধা হয়নি, একজন পথযাত্রী আটকায়নি। তাতে আমরা শুধু জায়গাটা একটুখানি দেখা অমুক, তার জন্য যদি এফআইআর হয়ে থাকে তো সেই প্রেমপত্র নিশ্চয়ই পাবো। তো পেলে আমরা তদন্তে সহযোগিতা করব এবং তদন্তকারীদেরও জিজ্ঞাসা করব যে প্রথম একটা গাড়ির ছবি দেখান যে গাড়িটা আমাদের জন্য আটকে ছিল, একটা সিঙ্গেল। প্লিজ শো আস আ সিঙ্গেল কার যেটা রাস্তায় আমাদের কারণে দাঁড়িয়েছিল। গুচ্ছ গুচ্ছ ছবি আছে, ফাঁকা রাস্তা, আমরা 7-8 জন শুধু ব্যাপারটা বোঝার চেষ্টা করছি। যদি সামান্য চেঞ্জ বা কিছু যা যা বিষয়ে আলোচনা হয়েছে সেটা যদি পুলিশ, যদি তখন অব্দি তো পুলিশ না বলেননি, পুলিশ না বললে নিশ্চয়ই মাপতে যেতাম না। পুলিশ না বলেননি, এর মধ্যে হতে পারতো পুলিশ আর একটা সাজেশন দিতেন যে আপনাদের এইটা ছেড়ে এইটা করতে হবে, একটা ডিসকাশনের ডাকতে পারতেন। তার জন্য তৈরি থাকার জন্য তো মাপামাপির দরকার। তো সে মাপে যদি আপত্তি হয় তাহলে এবার বুঝুন কি সমস্যা। আজকে হাইকোর্ট থেকে একটা অর্ডার হয়েছে, অর্ডার না অবজারভেশন বলা হচ্ছে যে ডিম ছোড়ার ঘটনা রাজ্য সরকারকে জানতে চাওয়া হচ্ছে যে কেন এই ঘটনাগুলো ঘটছে। পুলিশ সাধারণ মানুষকে জানাচ্ছে যে ডিম ছোড়ার ঘটনা ঘটলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হতে পারে, সেটাই রাজ্য সরকারকে জানতে চাওয়া হয়। অ্যারেস্ট তো করালাম কালীঘাট থানা দুজন। দেখুন, এই ডিম ছোড়ার কালচারটা হচ্ছে একটা অসভ্যতা। এখন এটা একটা অনেক আপনাদের সংবাদ মাধ্যমও সেটা খুব বীরত্বের সঙ্গে প্রচার করছেন যে এটা অমুক হয়েছে, ডিম থেরাপি ইত্যাদি ইত্যাদি। কারুর এক মাঘে শীত যায় না, বুঝলেন? এক মাঘে তো শীত তো যাবে না, কিন্তু মুশকিল হচ্ছে কারুর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, নির্দিষ্ট অভিযোগও থাকতে পারে, তার বিরুদ্ধে কমপ্লেন হোক, পুলিশ তাকে যা যা ব্যবস্থা নেওয়ার, আপনাদেরই পুলিশ, সেন্ট্রালের এজেন্সিগুলো আপনাদের, রাজ্য পুলিশও আপনাদের, কিন্তু সেখানে একেবারে অর্গানাইজ করে একটি ব্যক্তি, সে তখন নিরস্ত অবস্থায় এবং কাস্টডিতে অবস্থায়, অনেককে এমন ভাবে আক্রমণ যখন করা হচ্ছে তখন তারা কিন্তু পুলিশ কাস্টডিতে, কোর্টে ঢুকছেন, কোর্ট থেকে বেরোচ্ছেন, বা থানায় ঢুকছে, থানা থেকে বেরোচ্ছে, এই সময় যে আক্রমণগুলো করা হচ্ছে এটা কি খুব বিরক্তের। কোনো একজন ব্যক্তিকে অর্গানাইজ করে 8-10 জন গিয়ে ডিম ছোড়া, সেটা থেকে মজা পাওয়া, আমার মনে হয় এর মধ্যে একটা আপাত একটা দুরন্তপনা থাকলেও এই ধরনের সংস্কৃতিটা ঠিক নয়। কলকাতা হাইকোর্টে যদি বিষয়টায় হস্তক্ষেপ করে থাকেন বা খোঁজ নিয়ে থাকেন সে তো ভালো কথা। শ্রমিক ভট্টাচার্য বলছেন ডিম ছোড়াকে উনি বিরাট বলছিলেন এটা বিজেপি সংস্কৃতি নয়, আপনি বলছেন ডিম যারা ছুটছে তারা দেখুন, এগুলো বলে কোনো লাভ নেই। শ্রমিক ভট্টাচার্য ভদ্রলোক, সুন্দর কথা বলেন, সুস্থ ভাবনা চিন্তার। শ্রমিক ভট্টাচার্য বলে যাচ্ছেন আর অন্য লোকেরা সেই কাজটা করে যাচ্ছে এবং পুলিশ সেগুলো ব্যবস্থাই নিচ্ছে না। তো সুতরাং শ্রমিকবাবু খুব ভালো বললেন যে কথাগুলো তার লোকেরা শোনে না। শ্রমিকবাবু খুব ভালো বললেন যেটা এলাকায় এলাকায় ইমপ্লিমেন্টেড হচ্ছে না। শ্রমিকবাবু খুব ভালো বললেন, অথচ যারা অসভ্যতা করছে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। তাহলে সেই ভালো বলাটার মূল্যটা কোথায় রয়েছে? দেখলেই বোঝা যাচ্ছে স্লোগান দিচ্ছে। কার স্লোগান তো আপনারা শুনে দেখতে পাচ্ছেন, কার স্লোগান দিচ্ছে। তো সেই স্লোগান যদি দেয় সেটা কার বোঝা যাচ্ছে তো কাদের লোক। শ্রমিক ভট্টাচার্য সুস্থ চিন্তা বাহক হয়ে উনি যে এই ডিম বা অমুক এই অশান্তিগুলোর বিরুদ্ধে বিবৃতি দিয়ে চলেছেন, তার কোনো প্রতিফলন গ্রাসরুটে পাওয়া যাচ্ছে না। সবচেয়ে বড় কথা, উনি যদি বলেন যে এটা বিজেপির কেউ নয়, তাহলে পুলিশ ধরছে না কেন, তাদের এগেইনস্টে কেস দিচ্ছে না কেন? ধরা যাক শ্রমিকবাবু বললেন যারা করছে তারা বিজেপির কেউ নয় বা অতিনব্য বিজেপি। তো যারা পুলিশ কাস্টডি, আচ্ছা বলুন দেখিনি, পুলিশ কাস্টডিতে থাকা অবস্থায় ডিম মারছে, থানায় ঢুকতে, থানা থেকে বার করতে, কোর্টে ঢুকতে, কোর্ট থেকে বার করতে, অনেক তো পুলিশ কর্মীর গায়ে ডিম লাগছে। পুলিশ কেন কেস করছে না সেটা ধরছে না যে পুলিশ কর্মীর আক্রমণ হচ্ছে তাই। পুলিশ কর্মীদের গায়ে ডিম পড়ছে, তার ইউনিফর্মে ডিম পড়ছে, তাহলে দাঁড়িয়ে দেখছেন কেন? যারা ডিম মারছে কেন ধরছেন না তখনই? শ্রমিক ভট্টাচার্য, আমি আবার বলছি, সুস্থ চিন্তার ভদ্রলোক, কিন্তু উনি যেটা বলছেন আর বাস্তবে যেটা ঘটছে
এই দুটোর মধ্যে কোনো সামঞ্জস্য নেই। কর্মীদের বাসনা বিপদে সোশ্যাল মিডিয়াতে একটা হেল্পলাইন নাম্বার চালু করে একটা কেউ হচ্ছে কর্মীদের দেখুন, নির্বাচনের পর থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা অত্যন্ত বিপদে রয়েছেন। তারা ঘর ছাড়া, তাদের উপর আক্রমণ হচ্ছে, অনেকে চাকরির ক্ষেত্রে অসুবিধা হয়েছে, অনেকে কাজে যোগ দিতে দেওয়া হয়নি, অনেকে এখনো বাড়িতে ফিরতে পারছেন না। ফলে বিভিন্ন জায়গাতে কর্মীদের উপর, এবং আমরা যেখানে যেভাবে পেরেছি পুলিশের সঙ্গে যোগাযোগ করা, আইনি সহায়তা করা, এই সমস্ত কাজ সমস্তভাবে যেখানে যেখানে সম্ভব হচ্ছে, সেখানে যদি কোনো ব্যক্তি, আমাদের দলের কোনো সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে যদি কোনো হেল্পলাইন দিয়ে থাকেন এবং তাতে যদি মানুষের উপকার হয়, তো তাহলে সেটা ভালো। কিন্তু মানে দলের যারা অ্যাক্টিভ আছেন তারা ইতিমধ্যেই গোটা বিষয়টায় যার যার এলাকা ভিত্তিক তারা আছেন, এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও কিছুদিন আগে একটা পোস্ট করেছিলেন, যার যার সমস্যা হচ্ছে তারা যোগাযোগ করলে মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের আইনজীবীদের যে নির্দেশ দিয়েছেন সে কাজগুলো ইতিমধ্যেই চলছে। ফলে অভিষেক, যে একটাকে অভিষেক বলে যেটা শুনেছি, আমি এখনো বিস্তারিত আমি জানি না, আমি আপনাদের কাছ থেকে শুনেছি, আর আমি একটা জাস্ট স্টিকার দেখেছি। ফলে এটা দলের একটা সামগ্রিক হেল্পলাইন না, এটা ওনার ব্যক্তিগত একটা কিছু, তো সেটা আমরা নিশ্চয়ই কথা বলে নেব। না, দেখুন, এগুলো দলের অভ্যন্তরীণ বিষয়। এবার মমতা বন্দ্যোপাধ্যায়, শেষ কথা, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই মানুষ ভোট দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই দল তৈরি হয়ে এত সফল হয়েছে। আবার দলটাকে যে ঘুরে দাঁড় করানোর চেষ্টা, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব এবং তার মুখকে সামনে রেখেই এই দল ঘুরে দাঁড়ানোর, মানুষের পাশে থাকার এই প্রসেসটা চলছে। আমি আবার বলছি, অভিষেক আমাদের দলের সাংসদ, তিনি এটা ব্যক্তিগতভাবে যদি করে থাকেন ভালো, যদি সেই ফোন করে এত কর্মী যদি তাতে কোনো সাহায্য আইনি পান ভালো। কিছুদিন আগে কল্যাণদাও করেছিলেন, আমরাও যথাসম্ভব যে যার এলাকায় আছে তারা, আমরা ঘটনাস্থলে যাচ্ছি, থানায় ছুটে যাচ্ছি, পুলিশকে বলছি। আমি তো এই রোববারও সন্ধ্যাবেলা 2টো থানায় গেছি। তো ফলে সবাই যেরকম যা চেষ্টা করছে সেটা ভালো। তবে এটা দলের একটা সামগ্রিকভাবে দলের কেন্দ্রীয় হেল্পলাইন না, এটা অভিষেকের ব্যক্তিগত কোনো উদ্যোগ, আমি যেহেতু জানি না, আমি না জেনে আমি মন্তব্য করবো না। এরকম কোনো আলোচনা হয়নি। ওয়ার্কিং কমিটিতে যেটা আলোচনা হয়েছিল, সকলকে পাশে থাকতে হবে, কর্মীদের পাশে থাকতে হবে, আক্রান্ত কর্মীদের কাছে ছুটে যেতে হবে, ঘটনাস্থলে যেতে হবে, পুলিশের কাছে যেতে হবে, মানুষকে রিলিফ দিতে হবে। এ নিয়ে আমাদের মাননীয় নেত্রী বেশ কিছু নির্দেশ দিয়েছেন, বক্তব্য রেখেছেন, সেই মতোই নেতৃত্ব যতটা সম্ভব কাজ করছেন। এবং সেখানে যদি সাংসদ হিসেবে বা দলের একজন নেতা হিসেবে অভিষেক একটা হেল্পলাইন চালু করে থাকেন, সেটা তিনি করেছেন। আলোচনা হচ্ছে না, এখন হেল্পলাইনটা সবসময় দরকার, কারণ এখনো অনেক কর্মীর মানে কোনো সুরাহা হয়নি এবং আইনি দরকার। তো আমি আবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন, সেই জন্য আমরা সকলেই যারা যেটুকু পারি সাধ্যমতো আমরা সেই কর্মীদের কাছে যাওয়া, ঘরে ফেরানোর ব্যবস্থা করা, পুলিশের কাছে যাওয়া, যা যা করার সেগুলো যতটা সম্ভব করা হচ্ছে। এবং যারা সেইখানে দাঁড়িয়ে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনি সহায়তার একটা ফেসবুক পোস্ট করেছিলেন এবং উনি গোটা বিষয়টা নিয়ে অত্যন্ত ভাবে সক্রিয় আছেন। ফলে সব নেতারাই যার যার মতো করে আছেন। তখন অভিষেক যদি সেরকম একটি হেল্পলাইন চালু করে থাকেন এবং তাতে যদি কেউ উপকার পায়, সেটা ভালো। না, আমি ওরকম একটাকে
ওই রকম আমি যেটা হবে এটা তো একটা দল, ফলে একটা দলের একটা কেন্দ্রীয় হেল্প নেয়। আমি ওরকম আলাদাভাবে আমার কাছে যেটা খবর আসবে আমি নিশ্চিতভাবে হেল্প করব, বা আমি ছুটে যাব, আমি থানায় যাব, আমি এলাকায় ফেরাবার ব্যবস্থা করব, কর্মক্ষেত্রে ঝামেলা হলে আমি সেখানে তাদের অনুরোধ করব। হ্যাঁ, এতখানিও গেছে যে অতি উৎসাহী হয়ে যদি কোনো অন্য দলের নেতা কাউকে ঘর ছাড়া করে থাকে, আমি কিন্তু আমাদের দলের কর্মীর স্বার্থে তাদের সঙ্গেও কথা বলেছি, বাবা এগুলো কি হচ্ছে, এগুলো করা হোক বিভিন্ন জায়গায়, শুধু কলকাতা জেলায় না। তো ফলে যে যে যার মতো আমরা সেটা সেই মতো করে চেষ্টা করেছি। এখন যদি কেউ তাকে তিনি ব্যক্তিগত কোনো হেল্পলাইন চালু করে থাকেন এবং তাতে যদি কেউ মানে মানে সুরাহা পেয়ে পাবেন তো ভালো, সবাই যেরকম চেষ্টা করছেন, যদি কেউ কোনো সাংসদ করে থাকেন তো ভালো। আমরা তো বারবার বলছি যে যাদেরকে চাপ দেওয়া হচ্ছে যে তৃণমূলের থেকে দূরত্ব বাড়াও, ওই বালিশ শিবিরে গিয়ে নাম লেখাও, তাদের ক্ষেত্রে অভিযোগ থাকলেও পুলিশ যাচ্ছে না, বা গ্রস অভিযোগ থাকলেও তাদেরকে অ্যারেস্ট করে সঙ্গে সঙ্গে জামিন করে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। আর যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে চাইছেন তাদের এই মামলা ওই মামলা, পুরনো মামলা, বেশি মামলা, মামলার পর মামলা এইভাবে দেওয়া হচ্ছে। অপরূপা পোদ্দার পুরোদস্তুর মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখে দলটাকে পুনর্গঠনে আবার সমস্ত রকম ভাবে কাজ করছেন, তার স্বামীকে গ্রেপ্তার করা হলো। না, এইভাবে আমি এটা নিয়ে কোনো মন্তব্য করবো না, কারণ এই বিষয়টা আমি জানি না, এবং আদালতের বিষয়টা যারা মামলা করছেন, আইনজীবী আমাদের রয়েছেন, তারা এই বিষয়টি বলতে পারবেন। এটার উপর দাঁড়িয়ে আমার কোনো মন্তব্য নেই। দেখুন, এটা উনি কি বলেছেন তার উপর দাঁড়িয়ে আবার মুখ্যমন্ত্রী কি বলেছেন সেগুলো আমরা কাল সবাই সব দেখতে পেয়েছি। আমাদের একটাই বক্তব্য যে হুমায়ুন কবির মাননীয় বিধায়ক, তার যদি কোনো বিষয়ে আপত্তি থাকে তিনি 100 বার সেই আপত্তির কথা বলবেন, 100 বার বলবেন, যুক্তি দিয়ে বলবেন, তথ্য দিয়ে বলবেন, কড়াভাবে বলবেন, কিন্তু এমন কোনো ভাষা বা এমন কিছু বলা উচিত না যেটা নতুন বিতর্ক বা নতুন উত্তেজনা তৈরি করতে পারে। সেই জায়গাটা যদি হুমায়ুন কবির সাহেব না করতেন তাহলে বোধহয় এই পরের বিতর্কগুলো আসত না। এটা অত্যন্ত আপত্তিকর। যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ করে থাকেন, প্রথম কথা অপরাধ করেছেন কি করেননি সেটা আদালত এখনো বলেনি, কিন্তু যদি কোনো ব্যক্তি অপরাধ করে থাকেন তাকে পুলিশ এটা কি, এটা কোমরে দড়িয়ে দিয়ে, কাকে হাফ প্যান্ট পরিয়ে, কাকে গেঞ্জি পরিয়ে, আমি আবার বলছি যে আজকে তৃণমূলের উপর হচ্ছে বলে অনেকে দেখতে মজা লাগছে, কিন্তু কালের যাত্রা ধ্বনি শুনিতে কি পাও, এটা ঠিক হচ্ছে না। পুলিশ আপনাদের, সেন্ট্রাল এজেন্সি গুলো আপনাদের, যদি কেউ অপরাধ করে থাকে আপনারা তার ব্যবস্থা নিন না, কিন্তু তার জন্য একটা লোককে এইভাবে তার অভিযোগ প্রমাণ হওয়ার আগে তাকে এইভাবে সামাজিকভাবে অপমান করা, মানে এটা তৃণমূলকে অপমান করতে গিয়ে এই সংস্কৃতিটা এত খারাপ জায়গায় যাচ্ছে। এই যে কালচারটা এবার শুরু হলো না, এই ডিম, হাফ প্যান্ট, দড়ি, এটা বঙ্গ রাজনীতিতে এর সংযোজনটা কিন্তু ভারতীয় জনতা পার্টি করে দিয়ে গেল। নিয়ে নিক, কেউ বারণ করেনি, নিয়ে নিক। যদি কারোর কোনো অবৈধ সম্পত্তি পাওয়া যায়, সে জাহাঙ্গীর খান হোক, পুষ্পা হোক, যে ইচ্ছে হোক, এটা প্রথম কথা এজেন্সি প্রথমে যেটা বলে দেয় সেটা পরে যেন সেটা জাস্টিফাই করতে পারে। ফলে যদি সত্যি পেয়ে থাকে এবং সেটা যদি জাহাঙ্গীর খান এবং তার আইনজীবীরা সেটার আইনি মোকাবিলা না করতে পারে, তাহলে যারা বলছেন এটা অবৈধ, তো
তো তারা সেটার উপর আইনি ব্যবস্থা নেবেন, এতে আমরা কেন দেবো কিছু। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা আজকে আবার তুমি পড়ে গেছেন আজকে, আমি এটা বলতে পারবো না, মানে এটা সম্পূর্ণ অভিষেক এবং আদালতের বিষয়, তার মাঝখানে আমি কোনো মন্তব্য করবো না। আমাকে একবার একটি কেসে দিয়ে ভয়েস টেস্টের জন্য বলেছিল, আমি তো নাচতে নাচতে গিয়ে দিয়ে এলাম। আমার তো জানারও খুব কৌতূহল ছিল ভয়েস টেস্ট কিভাবে হয় কি হয়, আমি তো গিয়ে দিয়ে এসেছিলাম। আমি সেটা বলতে পারবো না, আমার খুব কৌতূহল লেগেছিল জিনিসটা কি। আমাকে একটা সেন্ট্রাল এজেন্সি একবার আমায় ডেকে বলেছিল আপনার একটা ভয়েস টেস্ট নেওয়া হবে, তার জন্য একটা কনসেন্ট চাই, দেবেন? হলো হ্যাঁ নিন, আমি দেখতে চাই ভয়েস টেস্ট জিনিসটা কিরকম। সে একটা রুদ্ধশ্বাস ব্যাপার, নানা রকম যন্ত্রপাতি আওয়াজ পড়ানো, সে মারাত্মক ব্যাপার। তো আমার সেই কৌতূহল থেকে আমি গিয়ে নাচতে নাচতে দিয়ে এসেছিলাম। এটা আমি বলতে পারবো না, আইনে যার আইনে যা যা প্রভিশন আছে, কোনো ব্যক্তি যদি সেই আইনের স্টেপগুলো নিয়ে থাকেন তার নেওয়ার অধিকার আছে, সেইটা আবার অভিষেক বলে নিতে পারবে না, সেটারও তো কোনো অর্থ হয়। কে বলেছে? না, বেশ কিছু তো কোনো কথা হয় না। কে বলেছে? আমার উত্তরও নেই। একটা যদি একটা অভিযোগ আসছে, তার কোনো নামই পাওয়া যাচ্ছে না কারা অভিযোগ করছে, একটা হাওয়ায় চললো, এটা হয় না। আমি এটা বলতে পারবো না, আমি শুধু একটা কথা বলবো, এই যে রাম মন্দির নিয়ে ভয়ঙ্কর কেলেঙ্কারিটা চলছে, এটা কি বাংলা সংবাদ মাধ্যম সেদিকে তাকাবে না? বাংলা সংবাদ মাধ্যম মানে কি? বাংলায় সংবাদ মাধ্যম, তার মানে শুধু বাংলার সংবাদ মাধ্যম নয়, মহাকাশের খবরও কিন্তু বাংলার দর্শকদের জন্য থাকা উচিত, আন্তর্জাতিক খবরও তো থাকা উচিত। রাম মন্দির তার উদ্বোধনের সময় আপনারা সবাই এত লাইভ করলেন, এত রকম লাইভ হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়ে উদ্বোধন করলেন, সেই রাম মন্দিরে কত বড় ভয়ঙ্কর কেলেঙ্কারিটা চলছে। যারা রাম 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 জয় শ্রীরাম বলে স্লোগান দেন, তাদেরকে তোমার বলতে হবে রাম কা নাম বদনাম না করো। কি করে হতে পারে এটা? মন্দির সেখান থেকে চুরি, ভয়ঙ্কর ব্যাপার। এটা হয় নাকি কখনো? আমরা জানি না কোথায় কি হচ্ছে, কারণ ওখানে তো সবই বিজেপি এবং তার বন্ধু বান্ধব, সনাতনীরা তো ওখানে আছে না। তো সেখানে একটা রাম মন্দিরের এত বড় কেলেঙ্কারি, তো এবার যারা রাম মন্দির নির্মাণ, রাম মন্দির নিয়ে এত কথা বলতেন, ভগবান রাম, তো তাদের মুখ থেকে একটা কথা নেই কেন? প্রধানমন্ত্রীর বিবৃতি নেই কেন? অমিত শাহজির বিবৃতি নেই কেন? আদিত্যনাথের বিবৃতি নেই কেন? টুইট মালব্য টুইট নেই কেন? রামের নাম বেছে খেয়েছে, ভাবতে পারেন? এখন ইস্তফা দিতে হচ্ছে সেসব লোকজনকে। আমরা কিন্তু গোটা বিষয়টা জানি না, তার কারণ গোটা বিষয়টাই তো ওরা নিয়ন্ত্রণ করেছে। আমরা সংবাদ মাধ্যম থেকে যা পাচ্ছি, এটা ঠিক না ভুল, একটা 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 তো প্রতিক্রিয়া আসবে। প্রধানমন্ত্রী আপনি যদি তার উদ্বোধন করতে পারেন, বিজেপি আপনারা যদি রাম মন্দিরের কৃতিত্ব নিতে পারেন, তাহলে এখন যে খবরটা ভাসছে সেটা সত্য না মিথ্যা? সত্য হলে কতটা সত্যি, অসঙ্গতি হলে, অনিয়ম হলে কতটা, ইস্তফা কেন দিতে হলো, এগুলো নিয়ে আপনাদের কৈফিয়ত, আপনাদের বিবৃতি থাকবে না? আর বাংলা সংবাদ মাধ্যম সেটা আপনারা ভুলিয়ে দেবেন। কোথায় তৃণমূলের কে কার সঙ্গে কি, কোথায় ঝগড়া, কোথায় কি, অমুক তমুক। আরে তৃণমূল বিরোধী সেটাই তো বোঝা যাচ্ছে না। চারপাশে খবর দেখুন তৃণমূল, ভালো খবর তৃণমূল, ঝগড়ায় তৃণমূল, গোষ্ঠীদ্বন্দ্বে তৃণমূল। তৃণমূলের বাইরে তো আপনারা জিতেই পাচ্ছেন না। মানুষের কৌতূহলে তৃণমূল, তুলনা করে দেখছে আগের সরকারের এত পরিষেবা পেয়েছে, তৃণমূল ছিল, তো গোটাটাই তো তৃণমূল। Thank you.